ভিউয়ার্স, আমরা এখন আলিপুর মিউজিয়ামে প্রবেশ করছি। আমরা মিউজিয়ামের সব কিছু এখন একে একে আপনাদেরকে দেখাবো। এখন আমরা আলিপুর জেল মিউজিয়ামের কফি হাউসে আছি। দোতলায় বসে বাইরে কাচের ভিতরে আপনাদেরকে দেখানো হচ্ছে। আমরা আজকে এখানে অনেক রকমের খাবার আছে। তো আজকে একাদশী চলছে, এই জন্য অপরাজিতা কিছু খাবে না, সে চিপসের প্যাকেট নিয়েছে, এটা খাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্যাফেতে ঢুকে অসাধারণ লাগছে। সেই কত পুরানো আমলের সব কিছু চোখে পড়ছে। এখানে ওরা আমাদেরকে কি কি খাবো এটার একটা মেনু চার্ট দিয়েছে। দেখা যাক। সবচেয়ে বড় কথা হচ্ছে খাওয়ার চেয়েও দেখার একটা বড় বিষয় এখানে আছে। ভিউয়ার্স, আমরা আলিপুর জেলখানার ভিউটার মধ্যে দেখতে পাচ্ছি। এখানে একটা সাইনবোর্ড, এখানে সব কক্ষগুলো লেখা আছে, কে কত নম্বর কক্ষ পেয়েছিল। এগুলো আমরা এখন একটা একটা হেঁটে হেঁটে দেখব এবং আপনাদেরকে দেখাবো। শিকল পূজার প্রশ্নে বাজাতে প্রলয় বৈশাখ ধ্বংস অনেক প্রাচীর প্রাচীর। আরেকটা ফাঁসি মঞ্চের সামনে আসছি আমরা, কক্ষ। এখানে সব লেখা আছে, এ লেখাতে জানা যাবে কে কে আছে। ফাঁসির মঞ্চ, ফাঁসির মঞ্চ, জীবনের গান আসিয়া লোকে। ফাঁসির আগে এই কক্ষে রাখা হতো। ভেতরে আসো। ফাঁসির আগে ফাঁসির আসামিদেরকে এই কক্ষের মধ্যে রাখা হতো। দেখো ভেতরের কক্ষ। পায়ে করে চলো, পায়ে করে চলো, ভেতরে যাওয়া যাবে। পা দেখিয়ে চলো। ঠিক আছে, দেখতে পাচ্ছি। দাও তুলে নিয়ে আস। এই ভেতরে ফাঁসির কক্ষে, এই নির্জন কক্ষের মধ্যে রাখা হতো। যারা ফাঁসির আসামি হতো তাদেরকে এখানে প্রথমে রাখা হতো। এই যে এই কক্ষটা খোলা আছে। ফাঁসির আসামি যেমন দীনেশ গুপ্ত, বিনয় বাদল দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়েছিল এখানে। দীনেশ গুপ্তকে এখানে রাখা হয়েছিল। এই ফাঁসির নির্জন কক্ষ এগুলো। হ্যাঁ, ইংরেজরা এইভাবে অত্যাচার চালাতো। এবার ফাঁসির মঞ্চের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এটা নির্জন কক্ষ, এবার ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি। এই যে আমাদের সেই ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চটা আমরা দেখাতে চেষ্টা করছি কিভাবে।
নিচে পড়ে যেত, নিচের ঘর থেকে আবার নিচের ঘরটা আলাদা হয়ে কিভাবে ঢুকে যায়। এই জায়গায় ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে আমরা ছবিতে সব দেখতে পাচ্ছি। এখানে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সব ইতিহাসগুলো এখানে তুলে ধরা হয়েছে। ছবিগুলো যা দেখানো হচ্ছে, এই ছবিগুলো কিন্তু সবগুলো সেকেলের সত্যি ঘটনা নিয়েই তৈরি করা হয়েছে। সবচেয়ে এখানে আরো বিষয় আছে, এই যে আমরা এখানে কিছু গাছের ছবি আমরা দেখতে পাচ্ছি আশপাশে। যখন মঞ্চ তৈরি করা হয়নি তখন কিন্তু গাছের সাথে বেঁধে ফাঁসিটা ঝোলানো হতো। ঠিক এইভাবে টেবিলগুলো তখনকার টেবিল। এই কক্ষতে ফাঁসি দেওয়ার পরে ময়না তদন্ত করা হতো। আর এই সেকেলের সেই যে কাঠের যে পাটাতনগুলোতে ওদের শোয়ানো হতো, সেগুলো কিন্তু এগুলো একই জিনিসেই, কোনো পরিবর্তন নেই। এগুলোকে সংরক্ষিত করা হয়েছে। আমরা আসলাম এই যে জেলখানাগুলো, এখানে আমাদের অনেক বড় বড় নেতারা ছিলেন। এটা ছিল নন্দলাল বসুর। নন্দলাল বসুর এটা। হ্যাঁ, এটা কার? এটা চিত্তরঞ্জন দাস ছিল। চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ব্যারিস্টার। ওরা ছবি দেওয়া আছে। এই কক্ষে বন্দী ছিলেন উনি। এখানে আর এটা বিধানচন্দ্র রায় ছিলেন এই যে এই কক্ষে। ডক্টর বিধানচন্দ্র রায়। কত সাল থেকে কত সাল অব্দি ছিলেন লেখা আছে। বিধানচন্দ্র রায়, ওনার প্রতিকৃতি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এই 30 সাল থেকে 1931 সাল অব্দি উনি এখানে বন্দী ছিলেন। 30 থেকে 1930 থেকে 31 সাল পর্যন্ত বলছি। ছবিটা ওই ছবিটা যারা একটু ধরনের ছিল তাদেরকে এইসব ঘরে রাখা হয়। মানে আমি তেমন চিন্তা করছি এই সিঁড়ি দিয়ে তখন উঠতো, কারণ তখন থেকে কারোর হাঁটু কথা হতো। দোতলার মধ্যেও একই রকমের জেলখানার ব্যবস্থা রয়েছে। যেসব নেতারা একটু সম্মানিত ব্যক্তি ছিল তাদেরকে মোটামুটি এখানে রাখা হতো, দোতলা নিচের তলা নিয়ে। একই রকমের কারাগার, শুধু রুমগুলো একটু পার্থক্য, এর মধ্যে আর কোনো কিছু নেই। এই জায়গাটাকে এখানকার সরকার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, কোনো কিছুই নষ্ট করা হয়নি। আর যা যেখানে যা আছে সেটা সেইভাবেই আছে। এখন রাত হয়ে গেছে বলে একটু দেখাতে অসুবিধা হচ্ছে, কিন্তু সন্ধ্যায় হলে জিনিসটা আরো বেশি ভালো হতো। তো এটা আজকে এই পর্যন্ত। আমি আবার লাইট অ্যান্ড সাউন্ডে যাব, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। ভিউয়ার্স, এটা হচ্ছে নেহেরুর কক্ষ। নেহেরুকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। এখানে ইন্দিরা গান্ধী আসতো দেখা করতে।
আমি এটার ভিতরে প্রবেশ করছি। ইন্দিরা গান্ধী এইভাবে বসে থাকতেন, এইভাবে ইন্দিরা গান্ধী বসে থাকতেন। আর ওই যে নেহেরুর কক্ষ এটা। বাবা বাবা নেহেরু এখানে থাকতেন। নেহেরু এখানে, যে নর্দমা আছে সামনে। জওহরলাল নেহেরু এখানে বসে থাকতেন, বন্দী অবস্থায় এভাবে থাকতেন। একটা মূর্তি দেখছি আমরা, কিভাবে ব্রিটিশরা যন্ত্রণা দিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবাইকে। এভাবে নির্যাতন করা হতো, হান্টার দিয়ে পিটাচ্ছে। বন্দীদের জীবন কিভাবে কাটাতো দেখা যাচ্ছে, চুল কেটে দেওয়া হচ্ছে, এরকম আরো অনেক কিছু আমরা এখন দেখতে পাবো। হান্টার দিয়ে অত্যাচারিত করা হচ্ছে। দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল তোল, চোখ মুছ, আমাদের যে জেলের এখন দেখাচ্ছে আলিপুর জেলের মধ্যে বন্দীদের জীবন কিরকম ছিল। তারা রান্না করে খেত একই জায়গায়। এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে এগুলো দেখানো আছে, তাদের কষ্টকর জীবন, সবই মডেল। প্রত্যেকটা মডেল মনে হচ্ছে যেন জীবন্ত। তাদের দুঃখের জীবন। কথোপকথন। একই সেলের মধ্যে তাদের চান করা, চৌবাচ্চা, কাপড় কাচা, চান করা। এই সেলে বন্দী ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তিনি বন্দী ছিলেন 1930 সাল থেকে 32 সাল অবধি। এই কারাকক্ষেই তিনি বন্দী ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এই কারাকক্ষে বন্দী ছিলেন 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 অবধি। এই দেখুন একটা মূর্তি দেখছি আমরা, কিভাবে ব্রিটিশরা যন্ত্রণা দিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবাইকে। এভাবে নির্যাতন করা হতো, হান্টার দিয়ে পিটাচ্ছে। আলিপুর জেলখানা মিউজিয়াম পরিদর্শন করলাম, অনেক কিছু আছে দেখার। সব কিছু দেখে এটাই মনে হলো যে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের যে যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে, তাদের স্মৃতিচিহ্নকে খুব সুন্দর করে যে ধরে রাখা হয়েছে,
নতুন প্রজন্ম আমরাই বলি, আমরা তো আর যুদ্ধ দেখিনি। আমরা অভিভূত হয়ে যাচ্ছি, কি কষ্ট ওরা করে ব্রিটিশদেরকে পরাজিত করে বাংলার নবযুগের সৃষ্টি করেছে। যদিও আজকে বাংলা, সেকালের বাংলা, ভারত, পাকিস্তান, পূর্ব পাকিস্তান সব বিভক্তি হয়ে গেছে, ঠিকই আছে, কিন্তু যে যার যার জায়গায় তাদের স্মৃতিচিহ্নগুলোকে সুন্দর করে ধরে রেখেছে। একটি কথা না বললেই নয়, আমরা 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ বিজয় পতাকা উত্তোলন করেছি, স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছি। আমরা একজন স্বাধীন দেশ, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাংলাদেশের মানুষ। কিন্তু আমাদের স্মৃতিচিহ্নগুলো কেন পারলাম না সঠিকভাবে আমরা ধরে রাখতে? পালা বদল করে সবাই আসবে, সবাই কাজ করবে, তাই বলে আমরা একে অপরের স্মৃতিচিহ্ন মুছে ফেলবো, এটা তো হতে পারে না। আজকে অনেক স্মৃতি আমাদের দেশে আছে, এই স্মৃতিগুলোকে রক্ষা করবে। আসুন, আমি প্রজন্মদেরকে বলবো, আমরা আমাদের স্মৃতিচিহ্নগুলো খুঁজে বের করে প্রতিষ্ঠিত করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। ধন্যবাদ।